আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। গত দুটো ক্লাসে আমরা গতির লেখচিত্রের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন বিষয় শিখেছিলাম। সেখানে আমরা লেখচিত্রের ঢালের ব্যবহার, লেখচিত্রের ক্ষেত্রফলের ব্যবহার, এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিয়েছিলাম এবং ফিজিক্সে এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো সম্পর্কেও আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা তোমাদের কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করব। তবে গাণিতিক সমস্যাবলীতে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। দেখো, আমরা গত ক্লাসে দেখেছিলাম সরণ, বেগ এবং ত্বরণ, এই যে ফিজিক্সের তিনটা রাশি আছে গতি অধ্যায়ের, গ্রাফ থেকে আমরা এই তিনটা রাশি সম্পর্কে কিভাবে ধারণা পাই সেটা জানার জন্য আমরা দেখেছিলাম আমরা যদি সরণ বনাম সময় গ্রাফটা নেই এবং তার ঢাল বের করি তাহলে আমরা পাই বেগ। আবার আমরা যদি বেগ বনাম সময় গ্রাফের ঢাল বের করি তাহলে আমরা পাই ত্বরণ। অর্থাৎ সরণ থেকে বেগ এবং বেগ থেকে ত্বরণে আসতে গেলে আমাদের ঢাল বের করতে হয়, তাই না? তাহলে এটা আমরা শিখেছিলাম গত ক্লাসে। এসটি গ্রাফের ঢাল বের করলে আমরা ভি পাই এবং ভিটি গ্রাফের ঢাল বের করলে আমরা ত্বরণ এ পাই। আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, যদি আমরা ত্বরণ থেকে বেগ এবং বেগ থেকে সরণে যেতে চাই তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। আমরা যদি এটি গ্রাফের ক্ষেত্রফল বের করি তাহলে আমরা বেগের পরিবর্তন পাই এবং আমরা যদি ভিটি গ্রাফের ক্ষেত্রফল বের করি তাহলে আমরা সরণটা পেয়ে যাই। এই ছোট্ট জিনিসটা যদি তোমরা মাথায় রাখো তাহলে গ্রাফ বিশ্লেষণ করা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এবার তাহলে তোমরা খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। চলো আমরা আমাদের খাতায় চলে যাই এবং গাণিতিক সমস্যাগুলি সলভ করা শুরু করি। ১ নম্বর সমস্যাটি দেখো, এখানে বলা হচ্ছে একটি গাড়ির প্রতি ৫ সেকেন্ড পর পর গতিবেগ সংগ্রহ করে লিপিবদ্ধ করা হলো। তাহলে এখানে একটা ছক দেয়া আছে, এখানে একটা গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেয়া আছে। উল্লিখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এই তথ্যগুলো দ্বারা আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্র থেকে আমাদের গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা একটা চিত্র এঁকে ফেলি। এখানে আমরা এক্স অক্ষে নিব সময়, সময় টি, এগুলো সেকেন্ডে দেয়া আছে, এবং ওয়াই অক্ষে আমরা নিব বেগ ভি, যেটা মিটার পার সেকেন্ডে দেয়া আছে। ঠিক আছে, এবার আমরা সময়গুলো বসিয়ে ফেলি। দেখো 0, 5, 10, 15, 20, 25। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের 0। আচ্ছা, এখানে আমরা 2 ঘর করে তাহলে নেই। এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা 20 এবং এটা হচ্ছে 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ড পর্যন্ত আমাদের ডাটা দেয়া আছে। আর বেগের মানগুলো আমাদের দেখো 0, 10, 20, 30, 40, 50, 50 পর্যন্ত গেছে, তাই তো? তাহলে এখানে আমরা 2 ঘর করে 10 ধরি। তাহলে ধরি এটা হচ্ছে 10, এটা 20, এটা 30, 40 আর এটা হচ্ছে 50। এবার আমরা ছক থেকে তথ্যগুলো নিয়ে আমাদের গ্রাফে বিন্দুগুলো বসিয়ে ফেলি। সেই বিন্দুগুলো যোগ করলেই আমরা আমাদের লেখচিত্রটি পেয়ে যাব। তাহলে শূন্য সময় বেগ ছিল 0, তাহলে প্রথম অবস্থায় তার বেগ ছিল 0, তাহলে এখানে আমরা একটা বিন্দু পাচ্ছি। তারপরে দেখো 5 সেকেন্ড পরে তার বেগ হয়ে গিয়েছে 10, তাহলে 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 10, তাহলে এখানে একটা আমরা বিন্দু পাচ্ছি। 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে যাচ্ছে 20, তাহলে এখানে একটা আমরা বিন্দু পাচ্ছি। 15 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে কত? 30, তাহলে এখানে একটা আমরা বিন্দু পাচ্ছি। 20 সেকেন্ড পরে তার বেগ হয়ে যাচ্ছে 40, এখানে একটা বিন্দু আমরা পাচ্ছি। এবং 25 সেকেন্ড পরে তার বেগ হয়ে যাচ্ছে 50। তাহলে এই যে অনেকগুলো বিন্দু আমরা পেয়ে গেলাম, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলেই আমাদের গ্রাফটা আমাদের চলে আসবে। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা সরল রেখা পাবো। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফ। এখন এই গ্রাফ থেকে আমাদের গাড়িটার গতির প্রকৃতি বর্ণনা করতে হবে। তাহলে দেখো, আমরা একটা ভিটি গ্রাফ পেলাম এবং এই ভিটি গ্রাফে আমরা একটা মূলবিন্দুগামী সরল রেখা পেয়েছি, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা গতির প্রকৃতি বিশ্লেষণ করতে চাই তাহলে দেখো আমরা বলতে পারি বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, কারণ শুরুতে তার বেগ ছিল কত? 0। আমরা একটা সরল রেখা পেয়েছি, তাই না? আমরা জানি সরল রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান হয়।
আর ভিটি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্বরণ প্রতিটি বিন্দুতে সমান, অর্থাৎ গাড়িটি সমত্বরণে চলছিল। তাহলে এখান থেকে আমরা গতির প্রকৃতি এভাবে বলতে পারি যে গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল এবং সমত্বরণে চলছে। এখন সমত্বরণে চললে সেই ত্বরণের মানটা কত, সেই ত্বরণের মানটা একটু আমাদের বের করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো লেখচিত্র থেকে পাই এটি একটি মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা। যা সমত্বরণ নির্দেশ করে। অর্থাৎ গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে গতিশীল ছিল। সমত্বরণে গতিশীল, এতটুকু বললেই হবে। তাহলে লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা, তাই না? তাহলে যেহেতু মূলবিন্দুগামী, এখান থেকে আমরা বলতে পারি যে বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এবং যেহেতু এটা একটা ঊর্ধ্বমুখী সরল রেখা, তার মানে আমরা বলতে পারি যে গাড়িটি সমত্বরণে চলছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের গতির প্রকৃতি আমরা বিশ্লেষণ করলাম, কিন্তু এই যে আমাদের সমত্বরণে গতিশীল আমরা বলেছি, এই ত্বরণটা আমাদের বের করে দেখিয়ে দিতে হবে। তাহলে চলো আমরা একটু ত্বরণটা বের করে দেখিয়ে দিই। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু, এটা ঢাল আমরা বের করলেও হবে, অথবা সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা দেখলেও আমাদের চলবে। আমরা যে কোনো বিন্দু থেকে ত্বরণ হিসাব করলেই আমাদের ত্বরণ কিন্তু একই আসবে। তো আমরা লাস্ট বিন্দুটাই দেখি, এখানে দেখো বেগ কত ছিল, 50, তাই না? তাহলে শুরুতে বেগ কত ছিল, 0। তাহলে বেগের পরিবর্তন কতটুকু হলো বলতো? বেগের পরিবর্তন হচ্ছে 50 মাইনাস 0। আর 50 পর্যন্ত যেতে তার সময় লেগেছে কত, 25, তাই না? তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে আমাদের 25 মাইনাস 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে দেখো বলা হচ্ছে নিচে একটি গতিশীল গাড়ির বেগ সময় তথ্য দেয়া হলো। তাহলে একটা ছকে আমাদের সময়ের সাথে সাথে বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেয়া আছে। উল্লেখিত তথ্য দ্বারা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে, এটি গ্রাফ আমাদের আঁকতে হবে। তাহলে যেহেতু আমাদের বেগের তথ্য দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ভিটি গ্রাফটা আঁকবো, এবং সেই ভিটি গ্রাফটা থেকে আমরা ত্বরণ বের করব, তাহলেই আমরা এটি গ্রাফ বা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা ভিটি গ্রাফটা আঁকি। এখানে আমরা ভিটি গ্রাফটা আঁকি। তাহলে এদিকে আমরা ধরলাম সময়, সময় সেকেন্ডে দেয়া আছে, আর এদিকে হচ্ছে আমাদের বেগ, মিটার পার সেকেন্ডে দেয়া আছে। তাহলে সময় দেখো আমাদের 5, 10, 15, 20 করে 40 পর্যন্ত গেছে। তাহলে এখানে আমরা সময় বসিয়ে দিই, এটা হচ্ছে আমাদের 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। ঠিক আছে? তাহলে 5, 10, 15, 20, 25, 30,
35, 40। উপরের দিকে যদি আমরা বেগ বসাই, দেখো 5, 10, 15, 20, 20, 20, 15, 10। তাহলে বেগ আমাদের সর্বোচ্চ 20 পর্যন্ত গেছে, তাই না? তাহলে এটা ধরলাম আমরা 10, এটা হচ্ছে 20। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে আসলে 5 আর এটা হচ্ছে আমাদের 15। ওকে, আচ্ছা এগুলো আমরা লিখে দিই। এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 15। তাহলে দেখো 5, 10, 15, 20। এবার আমরা ছক থেকে তথ্যগুলো নিয়ে বিন্দুগুলো বসিয়ে দিই। তাহলে এখানে একটা বিন্দু আমরা পাচ্ছি 0, 0, তারপরে 5, 5, তারপরে 10, 10, তারপরে 15, 15, তারপরে 20, 20, তারপরে 25-এও 20, 30-তেও 20, 35-এ 15, 40-তে 10। ওকে, তাহলে দেখো আমরা যে গ্রাফটা এখান থেকে পাবো সেই গ্রাফটা কেমন হবে। প্রথমে আমরা পেলাম এরকম একটা সরল রেখা, তারপর আমরা পাবো এরকম একটা সরল রেখা, তারপরে আমরা পাবো এরকম একটা সরল রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের ভিটি গ্রাফ। তাহলে এই ভিটি গ্রাফ থেকে দেখো আমাদের 3 ধরনের অবস্থা এখানে রয়েছে। প্রথমে এখান থেকে এই পর্যন্ত গাড়িটা সমত্বরণে গেছে, তাই না? বেগ তার বাড়ছে এবং এই সরলরেখার ঢাল সব জায়গায় সমান, তার মানে গাড়িটা সমত্বরণে গেছে। এখান থেকে এই পর্যন্ত দেখো গাড়িটার কোনো বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ সে সমবেগে গেছে। তাহলে এখানে ত্বরণ কত? 0। পরের অংশ দেখো তার বেগ ধীরে ধীরে কমছে এবং সমহারে কমছে, তাহলে এখানে আসলে সমমন্দন হচ্ছে। তাহলে এই গ্রাফ থেকে আমরা এই 3 অবস্থার ত্বরণ বের করব, তাহলেই আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করে ফেলতে পারবো। তাহলে গ্রাফের এই 3 অবস্থার 3টা নাম আমরা দিয়ে দিই। এখানে তো 0 দেয়া আছে, ধরো এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে ও এ অবস্থা, এ বি অবস্থা এবং বিসি অবস্থা, এই 3টা অবস্থা থেকে আমরা 3টা ত্বরণ এখন বের করব। তাহলে ও এ অংশ, ওই অংশটা সমত্বরণ নির্দেশ করে, তাই না? সমত্বরণ নির্দেশ করে। তাহলে সমত্বরণটা কত হবে দেখো। ওই অংশ যদি আমরা ত্বরণ বের করি, তাহলে এখানে বেগ ছিল 20, এখানে বেগ ছিল 0, তাহলে বেগের পরিবর্তন হয়েছে 20 মাইনাস 0, আর সময়ের পরিবর্তন হয়েছে, এখানে সময় কত হয়েছিল 20, তাই না? তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে 20 মাইনাস 0, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই অংশের ত্বরণটা আমরা পেয়ে গেলাম। এবার এবি অংশটা দেখো, এবি অংশটা আসলে সমবেগ নির্দেশ করে, তাই না? তাহলে এবি অংশটা হচ্ছে সমবেগ নির্দেশ করে, এখানে বেগ বৃদ্ধি পায়নি। তাহলে ত্বরণ কি হবে? এখানে ত্বরণ হবে 0। আচ্ছা, তারপরে তোমরা দেখিয়ে দিতে পারো, দেখো বি তে বেগ কত? 20, এতে বেগ কত? 20। তাহলে আমরা বেগের পরিবর্তন পাচ্ছি 20 মাইনাস 20, আর সময়ের পরিবর্তন, বি এর সময় কত ছিল? 30, তাহলে 30 মাইনাস এতে সময় ছিল 20। তাহলে নিচে যাই হোক না কেন, উপরে যেহেতু 0 হয়ে গেছে, তাহলে এই ত্বরণের মান হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে আমরা ওই অংশ এবং এবি অংশ পেয়ে গেলাম। এবার আমরা বিসি অংশটা দেখি। তাহলে বিসি অংশটা মূলত সমমন্দন নির্দেশ করে। দেখো এই রেখার ঢালটাও কিন্তু আমাদের নেগেটিভ আসবে, তাই না? দেখো এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, তাহলে ঢাল থেকেও আমরা দেখতে পাচ্ছি এইটার ঢাল হবে ঋণাত্মক, অর্থাৎ ভিটি গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ, তাহলে এখানে ত্বরণ হবে ঋণাত্মক, অর্থাৎ এখানে মন্দন হবে। আবার আমরা ক্যালকুলেশন করেও জিনিসটা বের করতে পারি। দেখো ত্বরণ এ ইকুয়াল টু, সি বিন্দুতে দেখো বেগ ছিল 10 আর বি বিন্দুতে ছিল 20, তাহলে বেগের পরিবর্তন হলো 10 মাইনাস 20, আর সময়ের পরিবর্তন হয়েছে 40 মাইনাস 30। তাহলে উপরে থাকে -10 আর নিচে থাকে হচ্ছে 10, তাহলে আমরা পাচ্ছি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে 3টা অংশের ত্বরণ আমরা পেয়ে গেছি।
একটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আরেক অংশে ত্বরণ ছিল 0 এবং আরেক অংশে ত্বরণ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এগুলো দ্বারা এবার আমরা এটি গ্রাফটা এঁকে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্রটা এঁকে ফেলি। আচ্ছা, তাহলে এদিকে আমরা নিলাম সময় সেকেন্ডে, আর এদিকে আমরা নিলাম ধরো ত্বরণ। ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে এটা হচ্ছে আমাদের 0। সময় দেখো, আমাদের সময় কিন্তু এগুলোই হবে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। 5, 10, 15, 20, 25, 30, 35, 40। ত্বরণ দেখো, ত্বরণ আমাদের দুই প্রকারের আছে, তাই না? এখানে আমরা এটা ধরলাম 1, তাহলে এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আরেকটা ত্বরণ কিন্তু আমাদের -1ও আছে, তাই না? তাহলে আমরা নিচের দিকেও একটু রেখাটা বাড়িয়ে দিই। তাহলে এটা ধরো আমাদের -1। এবার দেখো ওয়ে অংশ মানে হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, তাই না? 20 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0তে ছিল 1, 5, 10, 15, 20, এই যে 20 সেকেন্ড পর্যন্ত, এই 20 সেকেন্ড পর্যন্ত পুরোটা সময় জুড়ে আমাদের ত্বরণটা ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপর এবি অংশ অর্থাৎ 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ ছিল 0, গাড়িটা সমবেগে চলেছিল, তাই না? তাহলে এখানে আমরা এরকম একটা গ্রাফ পাবো, 0 অর্থাৎ এই রেখার উপরেই থাকবে। তারপরে দেখো বিসি অংশ মানে হচ্ছে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত। তাহলে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা ছিল -1, অর্থাৎ সে মন্দনে চলেছে। তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। এখন গ্রাফের এই অংশগুলো আমরা ডটেড লাইন দিয়ে যোগ করে দিতে পারি। তাহলে চলো আমরা একটু ডটেড লাইন দিয়ে যোগ করে দিই। তাহলে আমরা যদি ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে এরকম একটা লেখচিত্র কিন্তু আমরা পাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এ, এটা ও যদি আমরা বলি তাহলে এটা ও এ, এটা হচ্ছে এ বি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ বি, আর এখান থেকে এটা পর্যন্ত এটা হচ্ছে বিসি অংশের জন্য আমাদের ত্বরণ। তাহলে এখান থেকে যদি আমরা গতির প্রকৃতিটা একটু বর্ণনা করে দিই, তাহলে আমরা কি বলবো? গাড়িটা প্রথম 20 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে, তারপরে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে চলে, এবং 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত সে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের গতির প্রকৃতি। তাহলে এভাবে তোমরা একটু লিখে দিবে, তাহলেই গতির প্রকৃতি বিশ্লেষণ করা হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এইভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার আমরা চলো পরের ম্যাথে চলে যাই। এখানে দেখো বলা হচ্ছে নিচে একটি গতিশীল গাড়ির বেগ সময় তথ্য দেয়া হলো। তাহলে এখানেও আমাদের সময়ের সাথে সাথে বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেয়া আছে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এটা ঠিক আগের ম্যাথটার মতোই, এখানেও আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে নেব, এবং সেখান থেকে বিভিন্ন অংশের ত্বরণ বের করে নিয়ে আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো। আর ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করার পরে আমরা গাড়িটার গতির প্রকৃতি একটু বর্ণনা করে দেব। তাহলে এটা আর আমি তোমাদেরকে করে দিচ্ছি না, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবার চলো আমরা নেক্সট ম্যাথে যাই। সমস্যা 4, একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। প্রদত্ত লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এটাও আমাদের ঠিক আগের ম্যাথের মতোই, আগে আমাদের ডাটা দেওয়া ছিল, এবার আমাদের ডাইরেক্ট চিত্র দিয়ে রেখেছে, ভিটি গ্রাফটাই আমাদের দিয়ে রেখেছে, তাই না? আগে আমরা ছক থেকে ভিটি গ্রাফটা আঁকতাম, তারপর সেই ভিটি গ্রাফটা বিশ্লেষণ করে এটি গ্রাফ বা ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতাম। এখানে আমাদের ভিটি গ্রাফটাই দিয়ে রেখেছে, তাহলে এখানে আমাদের আরো এক স্টেপ এগিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের জাস্ট ত্বরণগুলো বের করে নিয়ে ত্বরণ বনাম সময় লেখচিত্রটা এঁকে ফেলতে হবে। তাহলে আশা করি এটাও তোমরা আসলে পারবে। দেখো এখানে প্রথমে গাড়িটা সমত্বরণে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত সে সমত্বরণে গেছে। এগুলোর যদি তোমরা একটা নাম দিয়ে দাও, যেটা এ, এটা বি, এটা সি, এটা ডি।
তাহলে দেখো এ বি অংশে গাড়িটা সমত্বরণে গেছে, তার বেগ 8 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 40 মিটার পার সেকেন্ড হয়েছে, সময় কত 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা একটা ত্বরণ পাবে। তারপর বিসি অংশে সে সমবেগে গেছে 40 মিটার পার সেকেন্ড সমবেগে, এবং সিডি অংশে সে আসলে সমমন্দনে গেছে। তাহলে এটাও তোমরা আগের মতো করে ফেলতে পারবে। তাহলে এটাও আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। পরের ম্যাথে দেখো একটি গতিশীল মোটরসাইকেলের বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। প্রদত্ত লেখচিত্র থেকে ওএন এর মান নির্ণয় করো। মোটরসাইকেলটি কিউ বিন্দু থেকে টি বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণ কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো এখানে আমাদের একটা বেগ বনাম সময় লেখচিত্র দেয়া আছে, অর্থাৎ আমাদের ভিটি গ্রাফ দেয়া আছে। এখান থেকে আমাদের ওএন এর মান বের করতে বলছে। ওএন হচ্ছে এই যে এতটুকু অংশ, ঠিক আছে? তার মানে এখানে সময়টা কতটুকু, এই সময়টা আমাদের বের করতে বলেছে। আর পরের অংশে আমাদের বলা হচ্ছে কিউ বিন্দু থেকে টি বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণ কিরূপ পরিবর্তন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, কিউ আর এস টি। তাহলে এই যে কিউ থেকে টি পর্যন্ত পৌঁছাতে তার ত্বরণটা কিরূপ পরিবর্তন হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা প্রথম অংশটা করে ফেলি। প্রথম অংশটা কিভাবে করব দেখো, এই যে দেখো এটা হচ্ছে একটা সরল রেখা, তাই না? ও কিউ এটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে এটা যদি সরল রেখা হয় এর প্রতিটি বিন্দুতে তার ঢাল সমান হবে। তাহলে দেখো আমরা যদি ও কিউ রেখার ঢাল বের করি তাহলে ঢাল যা হবে ওপি রেখার ঢালও কিন্তু ঠিক তাইই হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ও কিউ রেখার ঢালটা বের করে নেই, তারপর ওপি রেখার ঢাল বের করে নিব, তারপর এই দুইটাকে সমান বলে দেব, তাহলে আমাদের ওএনটা চলে আসবে। দেখো আমরা কিভাবে করি। ও কিউ রেখার ঢাল, তাহলে এখানে আমরা লিখব ও কিউ রেখার ঢাল। ও কিউ রেখার ঢালটা কি হবে তাহলে বলো তো? এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে ট্যান থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কতটুকু বলো তো? 20, আর ভূমি কতটুকু? 10। তাহলে এখানে আমাদের 20/10 আসবে। আচ্ছা, তার আগে আমরা একটু লিখে দিই যে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তাহলে ডেল ভি এর মান হচ্ছে আমাদের 20, বেগের পরিবর্তন হয়েছে 20, আর ডেল টি হচ্ছে আমাদের 10। তাহলে আমরা পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই পুরো সরল রেখায় আমাদের ত্বরণটা ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওপি রেখার ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে লিখতে পারি। ওপি রেখার ঢাল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ওপি রেখার ঢালটা আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। ওপি রেখার ঢাল হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে লম্ব কতটুকু? এই যে পিএন, আর ভূমি হচ্ছে ওএন। তাহলে আমরা লিখতে পারি পিএন ডিভাইডেড বাই ওএন ইকুয়াল টু 2। তাহলে পিএন এর মান আবার কত? পিএন দেখো আসলে 10, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই ওএন ইকুয়াল টু 2। তাহলে ওএন সমান আমরা লিখতে পারি 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ওএন এর মান পেয়ে গেছি। ওএনটা আসলে কত? 5 সেকেন্ড। এবার দেখো কিউ বিন্দু থেকে টি বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণ কিরূপ পরিবর্তন হবে। তাহলে কিউ থেকে টি পর্যন্ত পৌঁছাতে দেখো এখানে কিউ থেকে আর পর্যন্ত এখানে একটা মন্দন হয়, তারপরে আর থেকে এস এটা সমবেগে চলে, তারপরে এস থেকে টি এখানে আবার মন্দন হয়। তাহলে এখানে আমাদের তিনটে অংশ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে সমমন্দনে চলে, তারপরে সমবেগে, তারপরে আবার সমমন্দনে চলে। তাহলে প্রথমে আমরা কিউ আর অংশটা বের করি। কিউ আর অংশে আসলে কি হয় দেখো? সমমন্দন, তাই না? সমমন্দনটা কত হবে দেখো? আরে আমাদের বেগ এখানে ধরে নাও 15, তাই না? এটা 10 আর 20 এর মাঝামাঝি, তাহলে এখানে হবে আমাদের 15। তাহলে 15 মাইনাস কিউ এ হচ্ছে 20। তাহলে বেগের পরিবর্তন হলো এটা, সময়ের পরিবর্তন দেখো আর এ হচ্ছে 15 আর কিউ এ হচ্ছে 10। তাহলে 15 মাইনাস 10। তাহলে এখানে আমাদের হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড বাই 5। তাহলে মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিউ আর অংশে সে মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলেছে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে সে গেছে। তারপরে আর এস অংশ সমবেগ। তার মানে এখানে ত্বরণ হচ্ছে 0, তাই না? আচ্ছা, তারপরে এস টি অংশ দেখো।
এস টি অংশে আবার সে সমমন্দনে গেছে এবং তার বেগ 0 হয়ে গেছে, তাই না? তাহলে এখানে তার বেগ হচ্ছে 0 আর এস এ তার বেগ ছিল হচ্ছে 15। তাহলে 0 - 15 ডিভাইডেড বাই টি এ তার টাইম হচ্ছে 25 আর এস এ তার টাইম ছিল 20। তাহলে -15 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আমরা পাচ্ছি -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই অংশে তার মন্দন হয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটু আমরা বর্ণনা করে দেব। কিউআর অংশ অর্থাৎ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে গেছে। আর থেকে এস পর্যন্ত সে সমবেগে গেছে, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য ছিল, এবং এস থেকে টি পর্যন্ত সে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে গিয়ে 25 সেকেন্ডে তার বেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ সে স্থির হয়ে যায়। ঠিক আছে? তাহলে কিউ থেকে টি বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণ এইভাবে পরিবর্তন হচ্ছে। এটা একটু তোমরা ব্যাখ্যা করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 6 দেখো, একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া হলো। প্রদত্ত লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এটা ঠিক আগের মতোই, তাই না? দেখো, বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা কি পাই বলতো? ত্বরণ, তাই না? তাহলে এখানে আমরা দেখছি এর ঢালটা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে সে সমত্বরণে চলমান ছিল। এখানে দেখো তার বেগ কনস্ট্যান্ট এবং তার ঢাল 0, অর্থাৎ এখানে বস্তুটি সমবেগে চলেছে, তার কোনো ত্বরণ ছিল না। এখানে দেখো সিডি অংশে তার ঢালটা হবে ঋণাত্মক, অর্থাৎ এখানে সে মন্দনে চলেছে। তারপর ডি অংশে সে আবার সমবেগে চলেছে এবং ইএফ অংশে সে আবারও সমমন্দনে চলে থেমে গিয়েছে। তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে করব বলতো? আমাদের এই প্রত্যেকটা অংশে ত্বরণ বের করতে হবে। ঠিক আছে? ত্বরণ বের করলেই আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো এবং সেখান থেকে গতির প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। তাহলে চলো আমরা একটা একটা করে বিভিন্ন অংশের ত্বরণগুলো বের করে ফেলি। প্রথমে আমরা দেখি এবি অংশ। তাহলে এবি অংশে আমরা দেখতে পাচ্ছি বস্তুটা সমত্বরণে চলছিল। তাহলে এখানে ত্বরণটা কি হবে বলতো? আমরা যদি A1 নাম দেই, দেখো শুরুতে তার বেগ ছিল 2 এবং 15 সেকেন্ড পরে তার বেগ হয়ে গিয়েছে 8। তাহলে আমরা বেগের পরিবর্তন লিখতে পারি 8 - 2 এবং সময় হচ্ছে আমাদের 15 - 0, অর্থাৎ 6/15। 6/15 যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি আমরা কত পাই। 0.4। তাহলে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এবি অংশের সমত্বরণ। বিসি অংশে বস্তুটা কি করেছিল? সমবেগে চলেছিল, তাই না? তাহলে বিসি অংশে আমরা লিখতে পারি সমবেগ। তাহলে ত্বরণ A2 সমান আমরা লিখতে পারি 0। সমবেগে চললে কোনো বস্তুর ত্বরণ থাকে না, তাই না? আচ্ছা, তারপরে দেখো সিডি অংশে আমরা কি লিখব? সিডি অংশে সে সমমন্দনে চলেছে। তাহলে মন্দনটা কত হবে দেখো? তার শেষ বেগ হচ্ছে 2 এবং শুরুতে তার বেগ ছিল 8। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 2 - 8 ডিভাইডেড বাই 45 - 35। এই বেগের পরিবর্তনটা কতটুকু সময়ের মধ্যে হয়েছে? 35 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? তাহলে 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা পাচ্ছি -6 ডিভাইডেড বাই 10, অর্থাৎ আমাদের আসে -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি অংশ আবারও দেখতে পাচ্ছি আমরা সে সমবেগে চলেছে। তাহলে ডি অংশে আমরা বলতে পারি সমবেগ। তাহলে ত্বরণ হবে এখানেও 0। আর ইএফ অংশে কি হয়েছে দেখো? ইএফ অংশে সে সমমন্দনে চলে থেমে গিয়েছে। তাহলে আমরা লিখি ইএফ অংশে সমমন্দন। এটা আমরা দিলাম A5। A5 সমান আমরা লিখতে পারি 0 - 2 ডিভাইডেড বাই
60 মাইনাস 55। তাহলে উপরে আসে আমাদের -2 আর নিচে আসে আমাদের 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হয় দেখো, 2/5 0.4ই হয়, তাই না? তাহলে -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা প্রতিটি অংশের ত্বরণ আলাদা আলাদাভাবে বের করে ফেলেছি। এবার আমরা এগুলো ব্যবহার করে খুব ইজিলি ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো এবং সেখান থেকে আমরা গতির প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। তাহলে চলো আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ এ নির্দেশ করছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। এই পাশে হচ্ছে আমাদের টাইম টি সেকেন্ডে। নিচের দিকেও আমরা ত্বরণের একটা অক্ষ নিয়েছি কারণ আমাদের মাইনাস ত্বরণও রয়েছে, তাই না? অর্থাৎ বস্তুটা কিন্তু মন্দনেও চলেছিল। তাহলে এটা আমরা ধরলাম 0। আমাদের টাইমগুলো আমরা বসিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের 15, তাহলে এটা হবে আমাদের 30, এটা হবে 35, তারপরে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 55, আর এটা হচ্ছে আমাদের 60। ত্বরণ আমাদের কি কি মান বের হয়েছে দেখো, 0.4 -0.6 -0.4। তাহলে প্লাসের দিকে আমাদের একটাই মান আছে, এটা আমরা ধরে নিলাম 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এদিকে আমাদের এটা হচ্ছে আমাদের 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এগুলো হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবার চলো আমরা লেখচিত্রটা অঙ্কন করে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি অংশ মানে হচ্ছে আমাদের 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বস্তুটা 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলেছে। তাহলে 0 থেকে 15 পর্যন্ত আমরা এরকম একটা সরলরেখা পাবো। ওকে, তারপরে বিসি অংশের সমবেগ অর্থাৎ ত্বরণ 0। তাহলে বিসি অংশ আমাদের ছিল 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত। তাহলে 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আমরা এরকম একটা সরলরেখা পাবো যেখানে ত্বরণের মান ছিল 0। তারপর সিডি অংশ মানে 35 থেকে 45 সেকেন্ড পর্যন্ত দেখো তার ত্বরণ ছিল -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 35 থেকে 45 এখানে আমরা যে সরলরেখাটা পাবো এটা হবে এরকম -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে ডি অংশে আমরা আবার দেখছি সে সমবেগে চলেছে। তাহলে ডি অংশটা হচ্ছে 45 থেকে 55। তাহলে 45 থেকে 55 আমরা এরকম একটা সরলরেখা পাবো। এবং লাস্ট ইএফ অংশে আমরা দেখতে পাচ্ছি সে -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলেছে, অর্থাৎ 55 থেকে 60 সেকেন্ড পর্যন্ত সে -0.4। তাহলে এটা হচ্ছে আমাদের -0.4। তাহলে 55 থেকে 60 আমরা এরকম একটা সরলরেখা পাবো। ঠিক আছে, এই যে এই অংশগুলো এগুলো আমরা ডটেড লাইন দিয়ে যোগ করে দিতে পারি। তাহলে চলো এগুলো আমরা ডটেড লাইন দিয়ে যোগ করে দিই। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র। ঠিক আছে, এখান থেকে যদি আমরা গতির প্রকৃতি বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা বলবো যে বস্তুটি 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 15 সেকেন্ড চলে। তারপরে বস্তুটি সমবেগে চলে 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ সেখানে তার ত্বরণ 0। 35 থেকে 45 সেকেন্ড পর্যন্ত সে -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, অর্থাৎ 0.6 সমমন্দনে চলে। 45 থেকে 55 সেকেন্ড পর্যন্ত সে আবার সমবেগে চলে, ফলে তার ত্বরণ 0। এবং 55 থেকে 60 সেকেন্ডে সে -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, অর্থাৎ 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলে থেমে যায়। তাহলে এটাই হচ্ছে বস্তুটার গতির প্রকৃতি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 7 দেখো, এখানে বলা হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্রে একটি গাড়ির জন্য ও এ বি রেখা পাওয়া গেল, গাড়ির ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো ও এ বি যে রেখাটা পাওয়া গেছে বেগ বনাম সময় লেখচিত্র এটা। তাহলে এখান থেকে আমরা ইজিলি গাড়ির ত্বরণ নির্ণয় করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িটা সমত্বরণে গিয়েছে, সেই সমত্বরণটা আমরা বের করে ফেলবো। আর এখানে গাড়িটা সমবেগে গেছে, এখানে ত্বরণ হচ্ছে 0। তাহলে আশা করি এখানে তোমরা খুব ইজিলি এটার ত্বরণ বের করে ফেলতে পারবে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। সমস্যা 8 দেখো, প্রদত্ত গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো এবং গ্রাফের বিভিন্ন অংশ বর্ণনা করো। তাহলে এখানে যে আমাদের গ্রাফটা দেয়া আছে এটাও হচ্ছে একটা আমাদের বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে এখানে ঢাল যদি আমরা বের করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। ত্বরণ পেয়ে গেলে আমরা গ্রাফের বিভিন্ন অংশ তার ত্বরণের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবো।
ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা বলতে পারি বস্তুটা সমত্বরণে গেছে, এখানে বস্তুটা সমবেগে গেছে, তাহলে ত্বরণ শূন্য। এখানে আবার সে সমত্বরণে গেছে এবং এখানে সে সমমন্দনে গিয়ে শেষ পর্যন্ত থেমে গেছে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা প্রতিটি অংশের ত্বরণগুলো বের করব এবং এর গতির প্রকৃতি বিশ্লেষণ করে দেব। তাহলে আশা করি এটাও তোমরা পারবে, এটাও আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। নেক্সট দেখো সমস্যা 9, রাস্তায় গতিশীল একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেয়া হলো। তাহলে এখানে সময়ের সাথে সাথে বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে দেয়া আছে। উল্লিখিত তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে বেগের পরিবর্তনের হার বিশ্লেষণ করো। তাহলে বেগের পরিবর্তনের হার বলতে আসলে কি বোঝায় বলতো? বেগের পরিবর্তনের হারই হচ্ছে কিন্তু ত্বরণ। ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসলে ত্বরণ বের করতে হবে এবং ত্বরণ বের করে ত্বরণটাই বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা লেখচিত্রটা চলো আমরা আঁকি, দেখি কেমন হয়। এটার লেখচিত্রটা আমরা এখানে একটু আঁকি। তাহলে আমাদের সময় আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10, 12 12 পর্যন্ত গেছে, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিই এটা 2, 4, 6, 8, 10, 12। আর বেগ হচ্ছে আমাদের 14, 12, 10, 8, 6, 4, 2 2 থেকে 14 পর্যন্ত। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14। এদিকে হচ্ছে আমাদের বেগ ভি, এগুলো হচ্ছে মিটার পার সেকেন্ডে দেয়া আছে। আর এদিকে আমাদের টি, এটা সেকেন্ডে দেয়া আছে। 2, 4, 6, 8, 10, 12, 14। তাহলে এবার আমরা পয়েন্টগুলো বসিয়ে ফেলি। দেখো সময় যখন শূন্য তখন বেগ ছিল 14, তাহলে এটা হচ্ছে আমাদের 0, তাহলে তখন বেগ ছিল 14 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে তার বেগ হয়ে গিয়েছে 12, তাহলে 2 সেকেন্ডে গিয়ে আমরা পাবো 12, তাহলে পয়েন্টটা হবে এখানে। 4 সেকেন্ড পরে আমরা পাবো 10, তাহলে 4 সেকেন্ডের এখানে আমরা পাবো পয়েন্ট। তারপরে 6 সেকেন্ডে সে হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে। তারপরে দেখো 8 সেকেন্ডে সে হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে সে হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড এবং 12 সেকেন্ড পরে সে হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এইরকম একটা সরলরেখা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই তথ্য অনুযায়ী গ্রাফ। এখন এই তথ্য থেকে আমরা কিভাবে ত্বরণ বের করবো বলতো? আমরা দেখতে পাচ্ছি এখানে তার বেগ আস্তে আস্তে কমছে, তাই না? তার মানে এখানে আসলে বস্তুটা সমমন্দনে চলেছে এবং সেই সমমন্দনটার মানই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে সমমন্দনটা আমরা কিভাবে বের করবো বলো? তার বেগ কতটুকু কমেছে দেখো তো, 14 থেকে 2 হয়েছে, তাই না? তাহলে তার বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন হচ্ছে 2 - 14। আর সময় নিয়েছে কতটুকু দেখো, 0 থেকে 12 সেকেন্ড পর্যন্ত। তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে 12 - 0। তাহলে এখানে আমরা পাচ্ছি -12 আর এখানে থাকছে 12, তাহলে আমরা পাচ্ছি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটা -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল ছিল, অর্থাৎ সে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলেছে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার দেখো সমস্যা 10, একটি গতিশীল গাড়ির তথ্য নিচের সারণীতে উপস্থাপন করা হলো। এখানে সময়ের সাথে সাথে দূরত্ব কিভাবে পরিবর্তন হচ্ছে তার একটা ছক দেয়া আছে। উল্লিখিত তথ্যের ভিত্তিতে দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করো এবং প্রাপ্ত লেখচিত্র এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দূরত্ব বনাম সময়ের একটা লেখচিত্র আঁকতে হবে এবং সেখান থেকে দেখতে হবে যে লেখচিত্রটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত হয়ে আছে কিনা। ঠিক আছে? তাহলে চলো আমরা লেখচিত্রটা এঁকে ফেলি। এখানে আমাদের সময় কি কি দেয়া আছে দেখো, 12, 24, 36, 48, 60। তাহলে আমরা ধরি এটা হচ্ছে 12, 24, 36, 48, এটা 60। এদিকে হচ্ছে আমাদের টাইম সেকেন্ডে, এটা 12, 24, 36, 48, 60। এটা হচ্ছে আমাদের 0। আর দূরত্ব কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো, 0, 6, 12, 18, 24, 30। তাহলে এখানে 6 6 করে দূরত্ব বাড়ছে। তাহলে ধরো এটা হচ্ছে 6, এটা 12, এটা 18, এটা 24 এবং এটা হচ্ছে 30। এগুলো কি? এগুলো হচ্ছে দূরত্ব। তাহলে এখানে আছে দূরত্ব আমাদের মিটারে দেয়া আছে। দূরত্ব মানে সরণ আমরা ধরতে পারি, তাহলে সরণ বা দূরত্ব মিটারে দেয়া আছে।
তাহলে চলো আমরা পয়েন্টগুলো বসিয়ে ফেলি। আমাদের একটা পয়েন্ট হচ্ছে 0-তে, তার সরণ 0-ই ছিল। 12 সেকেন্ড পরে তার সরণ হয়ে গিয়েছে 6 মিটার। 24 সেকেন্ড পরে হচ্ছে 12 মিটার। 36 সেকেন্ড পরে হয়ে গিয়েছে 18 মিটার। 48 সেকেন্ড পরে 24 মিটার এবং 60 সেকেন্ড পরে হচ্ছে 30 মিটার। ঠিক আছে, তাহলে আমরা যে সরলরেখাটা পাচ্ছি সেই সরলরেখাটা হচ্ছে এরকম। তাহলে এই ছক থেকে যে আমরা গ্রাফটা পাই সেই গ্রাফটা হচ্ছে এটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই গ্রাফটা এক্স অক্ষের সাথে, মানে এই যে টাইমের সাথে 45 ডিগ্রি কোণে আনত আছে কিনা। তার মানে এই কোণটা আসলে 45 ডিগ্রি কিনা এটাই আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এটা কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। ঠিক আছে, এখন দেখো সরণ বনাম সময় বা দূরত্ব বনাম সময়, এই লেখচিত্রের ঢাল আমাদের কি নির্দেশ করে বলতো? বেগ নির্দেশ করে, তাই না? তাহলে যদি আমরা এই সরলরেখাটার ঢাল বের করি তাহলে আমরা বেগ পেয়ে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুটা সমবেগে চলছে। তাহলে চলো এই সরলরেখাটার ঢাল একটু আমরা বের করি। লেখচিত্র এর ঢাল তাহলে ঢালটা আমরা কিভাবে বের করব দেখো, দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, তাই না? তাহলে দূরত্বের পরিবর্তন কত হয়েছে দেখো, 0 থেকে 30 পর্যন্ত, তাই না? তাহলে দূরত্বের পরিবর্তন আমরা লিখতে পারি 30 মাইনাস 0, আর সময়ের পরিবর্তন হচ্ছে 60 মাইনাস 0। তাহলে 30 ডিভাইডেড বাই 60, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হাফ। তাহলে এই লেখচিত্রের ঢাল আমরা পেয়ে গিয়েছি হাফ বা 0.5 আমরা বলতে পারি, 0.5। ঠিক আছে, এখন দেখো আমরা যদি ধরে নেই যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে বা সময়ের অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে এটার ঢাল কিন্তু আমরা আরেকভাবেও বের করতে পারি, তাই না? আমরা জানি কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানকেই কিন্তু ঢাল বলা হয়। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই সরলরেখার ঢাল কি হবে? ট্যান থিটা, তাই না? তাহলে এই কথাগুলো তোমরা একটু এখানে লিখে দিবে। ঠিক আছে, যে আমরা জানি কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানকেই ওই সরলরেখার ঢাল বলে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই সরলরেখার ঢাল হচ্ছে ট্যান থিটা। আর এখান থেকে আমরা আরেকটা ঢাল পেয়েছি, সেই ঢালের মান হচ্ছে 0.5। তার মানে ট্যান থিটার মানই হচ্ছে আসলে 0.5। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা থিটা বের করতে চাই তাহলে থিটার মান আমাদের হবে ট্যান ইনভার্স 0.5। তাহলে ট্যান ইনভার্স 0.5 করলে আমরা কত ডিগ্রি পাই একটু ক্যালকুলেশন করি আমরা। তাহলে এই যে এখানে আছে ট্যান, তাহলে শিফট ট্যান দিলে আমাদের ট্যান ইনভার্স আসবে, তারপরে আমরা 0.5 বসিয়ে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব 26.57। ওকে, তাহলে 26.57। তাহলে থিটার মান হচ্ছে আমাদের আসলে 26.57 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই লেখচিত্রটি এক্স অক্ষের সাথে 26.57 ডিগ্রি কোণ তৈরি করেছে, অর্থাৎ এটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত নয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 45 ডিগ্রি কোণে আনত নয়। আমাদের জিজ্ঞাসা করেছিল যে লেখচিত্রটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা, তাহলে আমরা অ্যান্সারটা লিখব 45 ডিগ্রি কোণে আনত নয়। কত ডিগ্রি কোণে আনত? 26.57 ডিগ্রি কোণ। ওকে, তাহলে বুঝতে পারলে এভাবেই আমরা এই প্রশ্নটা অ্যান্সার করব। ওকে, এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। লেখচিত্র 1 ও লেখচিত্র 2 এর বিভিন্ন অংশের গতির তুলনামূলক আলোচনা করো। তাহলে এখানে আমরা দুইটা লেখচিত্র দেখতে পাচ্ছি। দুইটা লেখচিত্র মূলত একই ধরনের, তাই না? কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্র, আর একটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, অর্থাৎ এসটি গ্রাফ এবং ভিটি গ্রাফ। তাহলে গ্রাফটা একই রকম কিন্তু একটা এসটি গ্রাফ একটা ভিটি গ্রাফ। এসটি গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এসটি গ্রাফের ঢাল আমাদেরকে কি দেয়? বেগ দেয়, তাই না? তাহলে এই সরলরেখার ঢাল সবসময় সমান, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটার বেগ সমান ছিল, অর্থাৎ 10 সেকেন্ড বস্তুটা সমবেগে চলেছে। ঠিক আছে, কত সমবেগে? এটার ঢাল যদি আমি বের করে ফেলতে পারি তাহলেই আমি বলতে পারবো যে কত সমবেগে সে চলছিল। তাহলে এটার ঢালটা আমরা বের করব। এটার ঢাল আমাদের কি হবে বলতো? 20 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 2, অর্থাৎ এখানে বস্তুটা 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলছিল। ওকে, তারপর 10 থেকে 20 সেকেন্ডে দেখো তার সরণের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বস্তুটা স্থির ছিল। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি বলতে পারি? প্রথম 10 সেকেন্ড বস্তুটা 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে এবং পরের 10 সেকেন্ড বস্তুটা স্থির ছিল। ঠিক আছে, কারণ এই অংশে সরণের কোনো পরিবর্তন হয়নি। আবার এই অংশে যদি তুমি ঢাল বের করো, ঢালও কিন্তু তুমি শূন্যই পাবে।
তাহলে লেখচিত্র 1 থেকে আমরা এইগুলো বিশ্লেষণ করতে পারি। আর লেখচিত্র 2 থেকে আমরা কিভাবে বর্ণনা দেব বলো? এটা হচ্ছে ভিটি গ্রাফ, বেগ বনাম সময় লেখচিত্র। এটার ঢাল আমাদেরকে ত্বরণ নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটা সমত্বরণে চলছিল এবং 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বস্তুটা সমবেগে চলছিল। কত সমবেগে? 30 মিটার পার সেকেন্ড সমবেগে। আর এখানে কত সমত্বরণে চলছিল? এখানে আমরা বলতে পারি 30 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছিল। তাহলে লেখচিত্র 2 থেকে আমাদের বর্ণনাটা কিভাবে আসবে? প্রথম 10 সেকেন্ড বস্তুটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলেছে এবং পরের 10 সেকেন্ড বস্তুটা 30 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে। ঠিক আছে? তাহলে এভাবেই তোমরা দুইটা লেখচিত্র বর্ণনা করে দেবে, তাহলেই এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদিও আমি বলেই দিলাম সবকিছু, তারপর তোমরা এই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখে ফেলবে। ওকে, এরপরে চলো চলে যাই আমরা আজকের দিনের লাস্ট ম্যাথে। সমস্যা 12। এখানে একটা গ্রাফ দেয়া আছে, বলেছে প্রদত্ত গ্রাফ থেকে OX কত সময় তা গাণিতিকভাবে নির্ণয় করো। তাহলে OX মানে হচ্ছে এই যে এতটুকু, তাই না? তাহলে এই সময়টা আমাদের বের করতে হবে ক নাম্বার প্রশ্ন। আচ্ছা, এই ধরনের ম্যাথ আমরা আগেও একটা করেছি, তাই না? তারপরেও চলো এটাও আমরা এখানে করে ফেলি। এখানে দেখো OB রেখার ঢাল। OB রেখার ঢাল মানে এখান থেকে এই পর্যন্ত এই OB রেখাটা, এই OB রেখার ঢাল আমরা কি বলতে পারি বলতো? এটা হচ্ছে আমাদের 30 আর এটা হচ্ছে আমাদের 20। তাহলে আমরা বলতে পারি 30 ডিভাইডেড বাই 20, অর্থাৎ 1.5। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি OA রেখার ঢাল বের করি তাহলে আমরা কি পাবো বলতো? OA রেখার ঢাল তাহলে OA রেখার ক্ষেত্রে দেখো আমাদের y অক্ষে পরিবর্তন কতটুকু? এতটুকু, তাই না? এটা হচ্ছে কত? 15। তাহলে উপরে আমরা লিখবো 15 এবং নিচে আমরা লিখবো সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন কতটুকু? এতটুকু, OX। তাহলে নিচে আমরা দিব OX। তাহলে এবার দেখো আমাদের OB রেখা এবং OA রেখা কিন্তু একই সরলরেখা, তাই না? তাহলে এই দুইটা সরলরেখার ঢাল কিন্তু একই হবে, কারণ আমরা জানি সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান। তাহলে OA রেখার ঢাল যা, OB রেখার ঢালও কিন্তু তাই হবে। তাহলে এই কথাটা তোমরা লিখে দিবে যে OA এবং OB রেখার ঢাল একই। আর একই যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ আমরা বলতে পারি 15/OX ইকুয়াল টু হচ্ছে 1.5। তাহলে এখান থেকে যদি আমরা OX বের করতে চাই তাহলে OX-টা আমরা এপাশে নিলাম, 1.5-কে আমরা নিচে দিয়ে দিলাম, তাহলে আমরা পাবো 15 ডিভাইডেড বাই 1.5। তাহলে 15 ডিভাইডেড বাই 1.5 করলে আমরা পাবো 10। তাহলে OX এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। খ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো গাড়িটা বি থেকে ই পর্যন্ত কিভাবে গেছে। প্রথমে বি থেকে সিতে গেছে, সমমন্দনে গেছে, তারপর সি থেকে ডিতে গেছে, সে সমবেগে গেছে, তারপর ডি থেকে ইতে সে গেছে, আবারও সে সমমন্দনে গেছে এবং গিয়ে এসে থেমে গেছে, তাই না? তাহলে বি থেকে ই পর্যন্ত এখন আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি। একটা সমমন্দনে গেছে প্রথমে, তারপরে সমবেগে, তারপরে আবার সমমন্দনে। তাহলে এই তিনটা অংশের ত্বরণ আমরা বের করব আলাদা আলাদাভাবে। ঠিক আছে? তাহলে খ নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে অ্যান্সার করব আমি তোমাদের বলে দিই, কিন্তু তোমরা এটা নিজে নিজেই করবে। ঠিক আছে? তাহলে খ নাম্বার প্রশ্নে তোমরা প্রথমে বিসি অংশের ত্বরণটা বের করবে, তারপরে সিডি অংশের ত্বরণটা বের করবে, এখানে সে সমবেগে চলছে তার মানে ত্বরণ 0 হবে, তারপরে ডি অংশের ত্বরণটা বের করবে। ওকে, তাহলে এই তিনটা ত্বরণ বের করলে আমরা বর্তমান যে পরিস্থিতি সেটা আমরা বর্ণনা করতে পারবো যে এখন সে এইভাবে গেছে। আর গাড়িটি যদি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসতো, আচ্ছা বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসা বলতে বোঝাচ্ছে যদি আমরা গ্রাফটা এই বি থেকে ই পর্যন্ত একটা ডাইরেক্ট সরল রেখা পেতাম তাহলে তার বেগের কিরূপ পরিবর্তন ঘটতো, অর্থাৎ তাহলে তার ত্বরণটা কেমন হতো। তাহলে বি থেকে ই পর্যন্ত যদি আমরা ডাইরেক্ট একটা সরল রেখা এঁকে দেই সরাসরি, তাহলে সে পুরো রাস্তাটাই সমমন্দনে চলবে, তাই না? তাহলে বিই রেখার ত্বরণটাও তোমরা আলাদাভাবে বের করবে। ধরে নেবে যে বি থেকে এই পর্যন্ত একটাই সরল রেখা, ঠিক আছে? তাহলে এখানে সে সমমন্দনে চলেছে, সেই সমমন্দনটাই তোমরা বের করবে। ওকে, তারপরে তোমরা বর্ণনা দেবে যে এখন যেভাবে চলছে সেটা হচ্ছে এইভাবে চলছে, আর যদি সে সরাসরি যেত তাহলে সে এত সমমন্দনে চলত। ওকে, তাহলে এভাবেই তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করবে। তাহলে এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক করবে এবং এটার অ্যান্সারগুলো আমাদেরকে জানাবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসে গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পেরেছো
এগুলো তোমরা বাসায় বসে ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। তোমাকে ভালো কিছু করতে গেলে নিজে নিজে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিসের কোনোই বিকল্প নেই। তাহলে যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে। যেগুলো এখানে করে দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আজকে পর্যন্তই। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা গ্রাফের আরও কিছু গাণিতিক সমস্যাগুলি সলভ করব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।